আপনি কি বাংলায় কথা বলেন কিন্তু এখন ইংলিশ স্পোকেন শিখতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আপনি বাংলার মতোই অনর্গল ইংরেজি বলতে পারবেন, আর সেজন্য কোনো ধরনের ইংরেজির জটিল নিয়মকানুন মুখস্থ করতে হবে না। কি অবাক হচ্ছেন? চলুন একটি নতুন কৌশল দেখি, যে কৌশল আপনাকে অনর্গল বাংলার মতো ইংরেজি বলতে ম্যাজিকের মতো সাহায্য করবে। এজন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সর্বপ্রথম বাংলা ভাষার একটি ম্যাজিক ওয়ার্ড দিয়ে ইংলিশ শেখা শুরু করতে হবে। এই ম্যাজিক ওয়ার্ডটি হচ্ছে আছে। স্বরে আ, ছয় একার সে। বাংলা বাক্যে আছে শব্দটি থাকবে। অধিকাংশ ক্ষেত্রেই এই আছে শব্দটি বাংলা বাক্যের শেষে থাকবে। বলা যায় 99% ক্ষেত্রে এই শব্দটি অর্থাৎ আছে শব্দটি বাংলা বাক্যের শেষে থাকবে। তাহলে চলুন আমরা দেখি কিভাবে এই আছে শব্দটি আমাদেরকে ইংলিশ শেখাতে সহায়তা করতে পারে। সবার আগে যেসব বাক্যে আমরা আছে শব্দ ব্যবহার করি সেই বাক্যগুলো একটু ভালোভাবে বুঝে নেব। চলুন তাহলে দেখি আছে শব্দটি আমরা বাংলা ভাষায় কিভাবে ব্যবহার করি। যেসব বাক্যে আমরা আছে শব্দ ব্যবহার করি সেই বাক্যগুলো সাধারণত 3 ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে লোকেশন। লোকেশন শব্দের অর্থ হচ্ছে জায়গা। তো কোনো জায়গায় কোনো কিছু অবস্থান করলে সেই ক্যাটাগরিকে আমরা বলবো লোকেশন। লোকেশন আসলে কি সেই বিষয়টি বোঝার জন্য বা সেই বিষয়টি মনে রাখার জন্য আমরা এভাবে বলতে পারি, কোনো জিনিস অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী, যে কোনো কিছু কোনো জায়গায় অবস্থান করছে এরকম বোঝালে বা কোনো জায়গায় আছে বোঝালে সেই ক্যাটাগরিকে আমরা বলবো লোকেশন ক্যাটাগরি। আমরা কিছু উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন ঢাকায় 2 কোটি মানুষ আছে। তাহলে ঢাকা একটি শহর, এই শহরে 2 কোটি মানুষ আছে। ঢাকায় 2 কোটি মানুষ আছে এই বাক্যে আমরা বাংলা বাক্যের শেষে আমরা আছে শব্দটি পাচ্ছি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা একটি জায়গা, এই জায়গায় 2 কোটি মানুষ আছে। আবার ধরুন আমাদের গ্রামে একটি নদী আছে। আমাদের গ্রামে একটি নদী আছে। আমাদের গ্রাম একটি জায়গা, এখানে একটি নদীর অবস্থান আছে, মানে একটি নদী অবস্থান করছে। তার মানে কোনো জায়গায় কোনো কিছু অবস্থান করছে বা কোনো জায়গায় কোনো কিছু আছে, সেটি কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী, যে কোনো কিছু হতে পারে। কোনো জায়গায় আছে, সেটি সে জায়গা ছোট বড় যেরকমই হোক না কেন, কোনো জায়গায় আছে এরকম কিছু বোঝালেই সেই ক্যাটাগরিকে আমরা বলবো লোকেশন ক্যাটাগরি। আরও একটি উদাহরণ দেখতে পারি, যেমন সে অফিসে আছে, আমি রাজশাহীতে আছি, মা এখন রান্নাঘরে আছেন। এই যে বাক্যগুলো, এগুলো আমরা দেখতে পাচ্ছি যে বাক্যে আছে শব্দ রয়েছে। বিশেষ করে বাক্যের শেষেই আমরা দেখতে পাচ্ছি যে বাক্যের শেষে আছে শব্দটি রয়েছে, এবং এই বাক্যগুলোতে আমরা দেখতে পাচ্ছি কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী কোনো একটি জায়গায় আছে বোঝাচ্ছে। সুতরাং কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী কোনো জায়গায় আছে বোঝালে সেই বাক্যগুলোকে আমরা বলবো লোকেশন ক্যাটাগরির বাক্য। দ্বিতীয় ক্যাটাগরিটি হচ্ছে কন্ডিশন ক্যাটাগরি, অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর অবস্থা বোঝাবে। কন্ডিশন অর্থ অবস্থা। আমরা অনেক সময় বলি কি অবস্থা তোমার বা কি অবস্থা। তো এটা আসলে মানুষের কন্ডিশন জানতে চাওয়া হয়। কন্ডিশনটা আসলে কি? কন্ডিশন বলতে কোনো ব্যক্তি, কোনো বস্তু বা প্রাণীর অবস্থা বোঝায়। অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী কোন অবস্থায় আছে, তার শারীরিক, মানসিক অথবা সামাজিক, যাকে ফিজিক্যাল
মেন্টাল আর সোশ্যাল যে কোনো স্টেট বা কন্ডিশন হতে পারে। সেই সঙ্গে কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণী কোনো কিছুতে জড়িত আছে, অ্যাটাচড বা লিঙ্কড আপ, ইনভলভড বা কানেক্টেড এরকম আছে বোঝালে সেটিকেও আমরা কন্ডিশন ক্যাটাগরি বলতে পারি। কারণ সেই সঙ্গে আমরা আরও একটি জিনিস বলতে পারি, সেটি হচ্ছে কোনো জিনিস কোনো মানে বিচারাধীন অবস্থায় আছে, তদন্তাধীন অবস্থায় আছে, কোনো কিছুর অধীন আছে, তদন্তাধীন, বিচারাধীন অথবা চিকিৎসাধীন, এগুলো যদি আমরা সূক্ষ্মভাবে বিবেচনা করি তাহলে দেখতে পাবো এগুলো কোনো না কোনোভাবে কন্ডিশন বোঝায়। তাহলে আমরা কি বুঝলাম? যেসব বাক্যে আছে শব্দ রয়েছে সেই বাক্যগুলো দ্বারা যদি কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর কন্ডিশন বোঝায় অর্থাৎ অবস্থা বোঝায় তাহলে সেই ক্যাটাগরিকে আমরা বলবো কন্ডিশন ক্যাটাগরি। যেমন আমরা কিছু উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। সে ভালো আছে, এই যে ভালো আছে এখানে আমরা দেখতে পাচ্ছি ভালো শব্দটি ব্যক্তির অর্থাৎ সে নামক যে ব্যক্তি সেই ব্যক্তির অবস্থা বোঝাচ্ছে। সে ভালো অবস্থায় আছে, হতে পারে সে অসুস্থ আছে। এখানে অসুস্থ শব্দ দিয়ে সে ব্যক্তিটির অবস্থা বোঝাচ্ছে। তো অবস্থা ভালো মন্দ যে কোনো কিছু হতে পারে, শারীরিক, মানসিক, সোশ্যাল বা সামাজিক যে কোনো অবস্থা হতে পারে। আবার এরকম হতে পারে যে মামলাটি বিচারাধীন আছে বা মামলাটি তদন্তাধীন আছে। এটি কিন্তু এক ধরনের অবস্থা। মামলাটি কি অবস্থায় আছে? বিচারাধীন অবস্থায় আছে। মামলাটি কি অবস্থায় আছে? তদন্তাধীন অবস্থায় আছে। আবার এরকম হতে পারে সে চিকিৎসাধীন আছে বা তিনি চিকিৎসাধীন আছেন। তিনি কি অবস্থায় আছেন? তিনি চিকিৎসাধীন আছেন, মানে তিনি চিকিৎসা নিচ্ছেন, তার অবস্থাটা এখন তিনি চিকিৎসার অধীনে আছেন, মানে চিকিৎসা নিচ্ছেন। আবার এরকমও হতে পারে তারা সুখে আছে, তারা বিবাহিত জীবনে সুখে আছে বা তারা দাম্পত্য জীবনে সুখে আছে। এই যে আমরা আছে শব্দ বলছি, এখানে এই আছেগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী কোনো অবস্থায় আছে এরকম বোঝাচ্ছে। তৃতীয় ক্যাটাগরিটি হচ্ছে পজেশন। পজেশন হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর মালিকানায় কোনো কিছু আছে বোঝাবে। অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর অধিকারে বা মালিকানায় কোনো কিছু আছে বা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী কোনো কিছুর মালিক এরকম বোঝায় আছে দিয়ে। যেমন আমরা উদাহরণ দিতে পারি যে আমার একটি ল্যাপটপ আছে। এই যে ল্যাপটপটির কথা আমরা বলছি, আমার একটি ল্যাপটপ আছে, এই ল্যাপটপটি আমার মালিকানায় আছে, তার মানে এটির মালিক আমি। আবার বলা যায় যে আমার দুটি বাড়ি আছে, তাহলে আমার দুটি বাড়ি আছে। এখানে দেখা যাচ্ছে যে আমি দুটি বাড়ির মালিক, সেটি বোঝাচ্ছে। আমার দুটি বাড়ি আছে। এরকম হতে পারে তার বাবার অনেক সম্পত্তি আছে। ধরেন আমার বন্ধুর বাবার অনেক সম্পত্তি আছে, এরকম বলতে চাচ্ছি। তাহলে এই যে আছে এখানে কি বোঝাচ্ছে? কারণ মালিকানায় কোনো কিছু আছে, কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর মালিকানায় বা অধিকারে কোনো কিছু আছে এরকম বোঝালে সেই ক্যাটাগরিকে আমরা বলবো পজেশন ক্যাটাগরি। এবার চলুন এই তিন ক্যাটাগরির ইংলিশ সেন্টেন্স কিভাবে গঠন করতে হয় সেই কৌশল জেনে নিই। এক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে এই তিনটি ক্যাটাগরিতেই আমরা একটি কমন শব্দ পেয়েছি। শব্দটি হচ্ছে আছে। এই আছে শব্দটির ইংরেজি যদি আমরা সঠিকভাবে জানতে পারি এবং এই আছে শব্দের কনসেপ্টটা যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি বা ক্লিয়ারলি বুঝতে পারি, তাহলে আমাদের জন্য এই তিন ক্যাটাগরির ইংলিশ শেখা একদম পানির মতো সহজ হয়ে যাবে। মনে রাখবেন, আছে শব্দের ইংরেজি হচ্ছে মাত্র দুটি। একটি হচ্ছে এম ইজ আর, আরেকটি হচ্ছে হ্যাভ হ্যাজ। শুধু মনে রাখতে হবে কোথায় আছে শব্দের জন্য এম ইজ আর এবং কোথায় হ্যাভ হ্যাজ ব্যবহৃত হয়। হ্যাভ হ্যাজ ব্যবহৃত হয় শুধুমাত্র মালিকানায় অথবা অধিকারে আছে এরকম বোঝাতে। এছাড়া অন্য সকল আছে অর্থাৎ লোকেশন এবং কন্ডিশন সহ
যত ধরনের আছে শব্দ রয়েছে সেই আছে শব্দের জন্য ইংরেজি ব্যবহৃত হবে এম ইজ আর। এবার চলুন ইংলিশ সেন্টেন্স গঠন করি। প্রথমে আমরা লোকেশন ক্যাটাগরির ইংলিশ সেন্টেন্স গঠন করব। এক্ষেত্রে দুটি প্যাটার্ন দিয়ে লোকেশনে কোনো কিছু আছে, অর্থাৎ কোনো জায়গায় কোনো ব্যক্তি, কোনো বস্তু বা কোনো প্রাণী আছে এরকম বুঝাইতে দুটি প্যাটার্ন দিয়ে ইংলিশ সেন্টেন্স গঠন করা হয়। প্যাটার্ন নাম্বার 1, দেয়ার ইজ অথবা আর, যা আছে যেখানে আছে। অর্থাৎ প্রথমে দেয়ার বসবে, তারপরে ইজ অথবা আর বসবে, তারপর যা আছে অর্থাৎ ওই জায়গায় যে জিনিসটি আছে সেই জিনিসটি, তারপর যেখানে আছে অর্থাৎ যে জায়গায় আছে সেটি বসবে। দ্বিতীয় প্যাটার্ন অর্থাৎ প্যাটার্ন নাম্বার 2 হচ্ছে প্রথমে পার্সন বসবে, তারপর এম ইজ আর, তারপর যেখানে আছে। কোথায় দেয়ার প্যাটার্ন আর কোথায় এই পার্সন প্যাটার্ন, অর্থাৎ কোথায় দেয়ার দিয়ে শুরু হবে এই বিষয়টি আমরা একটু জেনে নিব। জায়গায় যে জিনিসটি আছে অর্থাৎ জায়গায় যে জিনিসটি অবস্থান করছে সেই জিনিসটি যদি অনির্দিষ্ট হয় তাহলে এই দেয়ার প্যাটার্নটি ব্যবহৃত হয়। সেক্ষেত্রে আমরা দেয়ার ইজ অথবা আর, তারপর যা আছে যেখানে আছে এই প্যাটার্নটি ব্যবহার করব। আর যদি যেই জিনিসটি আছে সেই জিনিসটি যদি নির্দিষ্ট হয় তাহলে আমরা পরবর্তী প্যাটার্ন অর্থাৎ পার্সন এম ইজ আর, যেখানে আছে এই প্যাটার্নটি ব্যবহার করব। কিন্তু কিভাবে জানবো যে জিনিসটি অনির্দিষ্ট নাকি নির্দিষ্ট, এই বিষয়টি নিয়ে একটি বিস্তারিত ভিডিও আছে। সেই ভিডিওটি আপনারা দেখলে এই নির্দিষ্ট এবং অনির্দিষ্ট বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে এবং নির্দিষ্ট এবং অনির্দিষ্ট সম্পর্কে আপনাদের ধারণাই পাল্টে যাবে। কারণ এর আগে আমরা শুধুমাত্র আর্টিকেলের ব্যবহার জেনেছি যে অনির্দিষ্ট হলে এ এন বসে আর নির্দিষ্ট হলে দি বসে, কিন্তু কোনটি নির্দিষ্ট এবং কোনটি অনির্দিষ্ট এই বিষয়টি আমরা অনেকেই জানি না। তো ওই ভিডিওটি দেখে আপনারা নির্দিষ্ট এবং অনির্দিষ্ট সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিতে পারেন। এখানে আমি সংক্ষিপ্তভাবে এটুকু বলতে চাই, জিনিসটি যখন অনির্দিষ্ট হবে তখন সেটির সংখ্যা অথবা পরিমাণ উল্লেখ থাকবে। সংখ্যা অথবা পরিমাণ, সংখ্যাবাচক হলে সংখ্যা উল্লেখ থাকবে, যেমন 1টি 2টি 3টি 1000 2000 100 200 1 কোটি 5 কোটি 10 কোটি 1 লাখ 10 লাখ যে কোনো সংখ্যা। আর যদি পরিমাণবাচক হয় যেমন 1 লিটার 2 লিটার 1 কেজি 2 কেজি এরকম পরিমাণ উল্লেখ থাকবে। আর সংখ্যা বা পরিমাণ নির্দেশক কোয়ান্টিফায়ার, সংখ্যা বা পরিমাণ নির্দেশক কোয়ান্টিফায়ার উল্লেখ থাকবে। কোয়ান্টিফায়ার বলা হয় ইংরেজিতে যে জিনিসগুলো সরাসরি সংখ্যা বা পরিমাণ বোঝায় না কিন্তু সংখ্যা বা পরিমাণের মতোই কিছু ধারণা দেয়, সংখ্যা বা পরিমাণকেই নির্দেশ করে কিন্তু সুস্পষ্টভাবে সংখ্যা বলে না। যেমন কিছু, কিছু এর ইংরেজি হিসেবে ব্যবহৃত হয় সাম, আরেকটি হলো কতিপয়, এটির ইংরেজি হচ্ছে সেভারাল, আরেকটি হচ্ছে অনেক, এটির ইংরেজি হিসেবে ব্যবহৃত হয় মেনি অথবা মাচ। আরেকটি হচ্ছে a lot of মানে অনেক, a few of মানে সামান্য অল্প, a little of, a bit of মানে সামান্য বা অল্প। ইংরেজিতে আরো আছে a great number of, a large amount of, a large amount of, a large quantity of, অথবা কোনো, কোনো এর ইংরেজি হচ্ছে এনি। এই শব্দটিও একটি কোয়ান্টিফায়ার। এইরকম যখন কোয়ান্টিফায়ার ব্যবহৃত হয় এবং সংখ্যা বা পরিমাণ উল্লেখ থাকে সেই জিনিসটিকে আমরা বলবো অনির্দিষ্ট। আমরা যে কোনো বাক্যে যদি আছে শব্দের ব্যবহার করি, যদি কোনো কিছু কোনো জায়গায় আছে বোঝাতে চাই এবং সেই জিনিসটি যদি সংখ্যা বা পরিমাণ উল্লেখ করি অথবা কোয়ান্টিফায়ার উল্লেখ করি, কোয়ান্টিফায়ার বলতে সামান্য, অল্প, অনেক, কোনো, অনেক বেশি, অসংখ্য, বহু সংখ্যক এরকম শব্দগুলো যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমরা এই দেয়ার প্যাটার্ন ব্যবহার করব। দেয়ার প্যাটার্নটি হচ্ছে দেয়ার ইজ অথবা আর, যা আছে যেখানে আছে।
কোথায় ইজ এবং কোথায় আর। এক্ষেত্রে দেখবেন যে জিনিসটি আছে, যা আছে, এই জিনিসটি যদি একটি হয় তাহলে ইজ, আর একের বেশি হলে আর বসবে। আর যেখানে আছে এক্ষেত্রে যে জায়গায় আছে সেই জায়গার ক্ষেত্রে একটি প্রিপজিশনের প্রয়োজন হবে। প্রিপজিশন হচ্ছে পজিশনিং ওয়ার্ড, অর্থাৎ ওই জিনিসটি ওই জায়গায় কি মানে কোন পজিশনে আছে, অর্থাৎ উপরে আছে নাকি নিচে আছে নাকি পাশে আছে নাকি সামনে আছে নাকি পেছনে আছে, এই পজিশন বোঝাতে একটি প্রিপজিশন বসে। প্রিপজিশনকে বলা হয় পজিশনিং ওয়ার্ড। অর্থাৎ পার্সন, যাকে ইংরেজিতে সাবজেক্ট বলা হয়, এই পার্সন লোকেশনে কোন পজিশনে আছে, কোন অবস্থায় আছে, সেই জিনিসটি বোঝানোর জন্য প্রিপজিশনের প্রয়োজন হয়। যেমন আমরা বাংলায় মধ্যে, উপরে, পাশে এই শব্দগুলো ব্যবহার করে থাকি। লোকেশনের ক্ষেত্রে লোকেশনের আগে আমরা একটি প্রিপজিশন ব্যবহার করব প্রয়োজন মতো। প্যাটার্নটি হচ্ছে দেয়ার, ইজ অথবা আর, যা আছে যেখানে আছে। এই দেয়ার প্যাটার্ন ব্যবহৃত হবে শুধুমাত্র যা আছে, এটিকে ইংরেজিতে সাবজেক্ট বলে। আমরা স্পোকেনের সুবিধার্থে পার্সন বলবো, এই সাবজেক্টকে পার্সন বলবো। এই যা আছে যদি অনির্দিষ্ট হয় তাহলে এই দেয়ার প্যাটার্ন ব্যবহৃত হবে, এবং যা আছে তা যদি একটি হয়, সিঙ্গুলার হয়, তাহলে ইজ ব্যবহৃত হবে, এবং একের বেশি হলে আর ব্যবহৃত হবে। এটি হলো দেয়ার প্যাটার্ন, লোকেশনের দেয়ার প্যাটার্ন। এখন আমরা ইংলিশ সেন্টেন্স গঠন করতে পারি। যেমন ঢাকায় 2 কোটি মানুষ আছে। এখানে ঢাকা একটি জায়গা, এই জায়গায় 2 কোটি মানুষ আছে, সেখানে সংখ্যা পরিমাণ উল্লেখ করা হয়েছে, সংখ্যা উল্লেখ করা হয়েছে 2 কোটি। তবে ঢাকায় 2 কোটি মানুষ আছে, ঢাকা একটি জায়গা, সেখানে 2 কোটি মানুষ আছে। তো এই ক্ষেত্রে আমরা কোন প্যাটার্ন ব্যবহার করব? এক্ষেত্রে আমরা ব্যবহার করব দেয়ার প্যাটার্ন। যেহেতু 2 কোটি মানুষ সংখ্যা উল্লেখ করে এটিকে অনির্দিষ্ট করে দেওয়া হয়েছে, সুতরাং দেয়ার প্যাটার্ন ব্যবহার করব। 2 কোটি যেহেতু একের অনেক বেশি, এই কারণে আমরা এখানে আর ব্যবহার করব। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়ায়? প্রথমে দেয়ার, তারপরে আর। দেয়ার আর, এরপর যা আছে 2 কোটি মানুষ। দেয়ার আর 2 crore পিপল। যে জায়গায় আছে ঢাকায়, ঢাকার ভিতরে আছে ইন ঢাকা। কোনো সিটি বা দেশের ভিতরে বোঝাতে ইন বসে, বড় জায়গার ভিতরে বোঝাতে ইন বসে। তাহলে আমরা কি বললাম, কি বুঝলাম? যে ঢাকায় 2 কোটি মানুষ আছে, এর ইংরেজি হবে দেয়ার আর 2 crore পিপল ইন ঢাকা। ঠিক এরকম আমরা আরো অসংখ্য বাক্য তৈরি করতে পারি। যেমন আমাদের গ্রামে একটি নদী আছে, এখানে একটি বলা হয়েছে। আমাদের গ্রাম একটি জায়গা, সেখানে একটি নদী আছে। দেয়ারের পরে তাহলে কি বসবে? ইজ বসবে। দেয়ার ইজ, যা আছে সে জিনিসটা হচ্ছে একটি নদী, আর রিভার। দেয়ার ইজ আ রিভার। আমাদের গ্রামে, আমাদের গ্রামের ভিতরে, ইন আওয়ার ভিলেজ, দেয়ার ইজ আ রিভার ইন আওয়ার ভিলেজ। এরকম আমরা অনেক বাক্য তৈরি করতে পারি। যেমন বাংলাদেশে 64টি জেলা আছে। দেয়ার আর 64 ডিস্ট্রিক্টস ইন বাংলাদেশ। দেয়ার আর 64 ডিস্ট্রিক্টস ইন বাংলাদেশ। সারা বিশ্বে 200টি দেশ আছে। সাপোজ আমরা একটা সংখ্যা বললাম, সারা বিশ্বে 200টি দেশ আছে। দেয়ার আর 200 countries across the world. There are 200 countries in the world. ঢাকায় অনেক মসজিদ আছে। ঢাকায় অনেক মসজিদ আছে। There are many mosques in Dhaka. এখানে মসজিদের আগে অনেক বসেছে, এটি একটি কোয়ান্টিফায়ার। অনেক, সামান্য, কোনো, অল্প, বহু, বহু সংখ্যক, অনেক পরিমাণ, এরকম শব্দগুলোকে ইংরেজিতে কোয়ান্টিফায়ার বলা হয়। তো এইগুলো হলো অনির্দিষ্টবাচক শব্দ। এরকম আমরা আরো অনেক বাক্য গঠন করতে পারি। দ্বিতীয় প্যাটার্নটি হচ্ছে পার্সন, এম ইজ আর, যেখানে আছে। পার্সনটি হচ্ছে যা আছে, অর্থাৎ যে জিনিসটি জায়গায় আছে সেই জিনিসটি। যা আছে এম ইজ আর, যেখানে আছে, অর্থাৎ
প্রথমেই বসবে যা আছে, অর্থাৎ অবস্থানকারী, যে জিনিসটি জায়গায় অবস্থান করছে সেই জিনিসটি, এটিকে আমরা পার্সন হিসেবে বলছি। প্রথমে যা আছে, এটিকেই ইংরেজিতে সাবজেক্ট বলা হয়, আমরা স্পোকের সুবিধার্থে এটিকে পার্সন বলবো। প্রথমে বসবে পার্সন, তারপরে এম ইজ আর, তারপর যেখানে আছে। তাহলে কোথায় এম ইজ আর বসবে এটি একটু দেখুন। এবং এটি হলো যদি লোকেশনে যা আছে, অর্থাৎ জায়গায় যা আছে তা যদি নির্দিষ্ট হয়। নির্দিষ্ট কিভাবে জানবো? সংক্ষেপে আমি এটুকু বলবো, নির্দিষ্ট হচ্ছে নাউনের পরিবর্তে যে প্রোনাউনগুলো ব্যবহৃত হয় সেগুলো সব নির্দিষ্ট। যেমন আই, উই, ইউ, হি, শি, দে, ইট, এগুলো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। এরপর প্রপার নাউন, অর্থাৎ এমন নাউন যা কোনো ব্যক্তির, বা এমন নাম যা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে অন্য সকল কিছু থেকে আলাদা করেছে। এই প্রপার নাউন হলো নির্দিষ্ট। যেমন রহিম, করিম, যে কোনো বইয়ের নাম, যে কোনো সংস্থার নাম, যে কোনো কোম্পানির নাম, যে কোনো দেশের নাম। যেমন অস্ট্রেলিয়া যদি বলেন, সারা বিশ্বের সকল দেশ থেকে একটি দেশকে আলাদা করে দেওয়া হয়, এটি একটি প্রপার নাউন। যে কোনো জায়গার নাম, এগুলো হলো নির্দিষ্ট। আর হলো ইউনিক নেম। ইউনিক নেম কাকে বলে? ইউনিক নেম হচ্ছে যার দ্বিতীয় নেই, যেটি অদ্বিতীয়। যেমন ধরেন সূর্য, আরেকটি সূর্য নেই। যেমন চন্দ্র, আরেকটি চন্দ্র নেই। তো এরকম পৃথিবী, আরেকটি পৃথিবী নেই। তার মানে এগুলো হলো ইউনিক জিনিস। এই ইউনিক নেম যেগুলো, সেগুলো হলো নির্দিষ্ট। সূর্য, চন্দ্র, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এগুলো একটি একটি আছে। সুতরাং ইউনিক নেম নির্দিষ্ট। ইউনিক নেম এবং প্রপার নাউনের মধ্যে একটা পার্থক্য আছে। সেটি হচ্ছে ইউনিক যার কোনো দ্বিতীয় নেই, কিন্তু প্রপার এর দ্বিতীয় আছে। একই নামে আরো অনেক ব্যক্তি থাকতে পারে, কিন্তু সেগুলো সবাই আলাদা আলাদা, সবাই স্বতন্ত্র, প্রত্যেকটি আলাদা। এটি হচ্ছে ইউনিক এবং প্রপারের মধ্যে পার্থক্য। আর হলো যে কোনো নাউনের আগে যদি পজেসিভ প্রোনাউন বসে। পজেসিভ প্রোনাউনগুলো কি? বাংলায় যেগুলো আমরা বলি আমার, আমাদের, তোমার, তোমাদের, অর্থাৎ মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস, যে কোনো নামের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস দিয়ে পজেসিভ করা হয়। যেমন রহিমস, করিমস, যেমন ধরেন মাই বুক, আওয়ার বুকস, ইয়োর বুক, হিজ বুক, হার বুক, ইটস বুক, রহিমস বুক, করিমস বুক, রহিমস পেন, করিমস পেন। এরকম পজেসিভ প্রোনাউন যেগুলো, সেগুলো হচ্ছে নির্দিষ্ট। যে কোনো নাউনের পূর্বে যদি পজেসিভ প্রোনাউন ব্যবহৃত হয়, সেই জিনিসটি হয়ে যাবে নির্দিষ্ট। সংক্ষিপ্তভাবে আমি এগুলো বললাম। সেই সঙ্গে আরেকটা বিষয় মনে রাখবেন, যে কোনো নাউনের আগে এভরি, ইচ অথবা অল ব্যবহৃত হলে সেটিও নির্দিষ্ট হয়ে যায়। তো এই বিষয়গুলো মনে রাখলে আমরা আপাতত এই লোকেশনের নির্দিষ্ট বাক্যগুলো করে ফেলতে পারবো। বিস্তারিত নির্দিষ্ট এবং অনির্দিষ্ট, অর্থাৎ স্পেসিফিক এবং নন স্পেসিফিক জিনিসটা কি, এটি বোঝার জন্য একটি বিস্তারিত একটি ভিডিও রয়েছে। সেখান থেকে আপনারা বিষয়টি, কনসেপ্টটি ক্লিয়ার করতে পারেন। তাহলে লোকেশনে কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণী আছে এরকম বোঝাতে এখানে আরেকটি বিষয় আমরা বুঝবো। নির্দিষ্ট হলো স্পিকার যা বলছে, লিসেনার যদি সেই জিনিসটি সম্পর্কে আগে থেকে জ্ঞাত থাকে, তাহলে সেই জিনিসটি হবে নির্দিষ্ট। আর যদি আগে থেকে জ্ঞাত না থাকে, তাহলে সেটি অনির্দিষ্ট। তাহলে আমরা যদি বলি যে আমি ঢাকায় আছি, এটি হলো একটি প্রোনাউন, নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। আমি একজন ব্যক্তি, তার পরিবর্তে ব্যবহৃত হচ্ছে। আমি ঢাকায় আসি, পার্সন অর্থাৎ যা আছে সেই জিনিসটি, অর্থাৎ অবস্থানকারী প্রথমে বসবে। আমি আসি, তাহলে আমি বসবো প্রথমে, তারপরে আমি যা, তারপর যেখানে আছে। আমি ঢাকায় আসি, আই এর জন্য এম বসে, ইউ এর জন্য আর বসে। আই এবং ইউ ছাড়া যত সিঙ্গুলার পার্সন আছে সেগুলোর জন্য ইজ বসে, প্লুরাল পার্সনের জন্য আর বসে। এটি মনে রাখতে হবে। আই এর জন্য এম, ইউ এর জন্য আর। আই এবং ইউ ছাড়া সকল সিঙ্গুলার পার্সনের জন্য ইজ বসবে, প্লুরাল পার্সনের জন্য আর বসবে। আমি আসি, আই এম ঢাকায়, ইন ঢাকা।
আই এম ইন ঢাকা, আমি ঢাকায় আছি। সে ঢাকায় আছে, সে একজন, হি ইজ ইন ঢাকা। তারা ঢাকায় আছে, তারা বেশি, একের বেশি, সুতরাং দে আর ইন ঢাকা। রহিম ঢাকায় আছে, রহিম ইজ ইন ঢাকা, রহিম একজন। করিম ঢাকা আছে, করিম ইজ ইন ঢাকা। আমার বাবা অস্ট্রেলিয়া আছে। মাই ফাদার সিঙ্গুলার, মাই ফাদার ইজ ইন অস্ট্রেলিয়া। এভাবে আমরা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণী কোনো জায়গায় আছে বোঝালে এই প্যাটার্ন দিয়ে ইংরেজি গঠন করব। এবার চলুন কন্ডিশন ক্যাটাগরির ইংলিশ সেন্টেন্স কিভাবে গঠন করা যায় সেটি দেখি। এক্ষেত্রে প্যাটার্নটি হচ্ছে, প্রথমে বসবে পার্সন, অর্থাৎ যে ব্যক্তি, বস্তু বা প্রাণীর অবস্থা বলা হবে সেই ব্যক্তি, বস্তু বা প্রাণীটাই বসবে সর্বপ্রথম, তার মানে পার্সন বসবে প্রথমে, তারপর এম ইজ আর, তারপর কন্ডিশন, অর্থাৎ যে অবস্থায় আছে সেই অবস্থাটা বলতে হবে। পার্সন, এম ইজ আর, কন্ডিশন, অর্থাৎ যে অবস্থায় আছে। এটি হলো আমাদের প্যাটার্ন। তো চলুন বাক্য গঠন করে দেখি। আমি ভালো আছি, প্রথমে আই, এরপর এম ইজ আর থেকে ওই একইভাবে আই এর জন্য এম, ইউ এর জন্য আর, আই ইউ ছাড়া যত সিঙ্গুলার পার্সন আছে সেগুলোর জন্য ইজ বসবে, প্লুরালের জন্য আর বসবে। তাহলে আমি ভালো আছি, আই অ্যাম ফাইন, আই অ্যাম ওকে। আমি অসুস্থ আছি, আই অ্যাম সিক, আই অ্যাম আনওয়েল। সে ভালো আছে, হি ইজ ওয়েল। এখানে আমরা বলতে পারি তারা সুখে আছে, দে আর হ্যাপি, দে আর হ্যাপি। তারা সুখে আছে, তারা দাম্পত্য জীবনে সুখে আছে, দে আর হ্যাপি ইন কনজুগাল লাইফ। তারা আছে, দে আর হ্যাপি, সুখে, দে আর হ্যাপি, তারা সুখে আছে। দাম্পত্য জীবনে এর ইংরেজি হচ্ছে ইন কনজুগাল লাইফ, দে আর হ্যাপি ইন কনজুগাল লাইফ। আবার এরকম হতে পারে মামলাটি বিচারাধীন আছে, মামলাটি বিচারাধীন আছে, পার্সন হচ্ছে মামলা, দ্য কেস সিঙ্গুলার, সুতরাং ইজ বসবে। দ্য কেস ইজ বিচারাধীন, বিচার ট্রায়াল, বিচারের অধীন, আন্ডার ট্রায়াল। দ্য কেস ইজ আন্ডার ট্রায়াল, মামলাটি বিচারাধীন আছে, মামলাটি তদন্তাধীন আছে। দ্য কেস ইজ আন্ডার ইনভেস্টিগেশন, দ্য কেস সিঙ্গুলার পার্সন, তারপরে ইজ বসবে। দ্য কেস ইজ তদন্তাধীন, ইনভেস্টিগেশন হচ্ছে তদন্ত, তদন্তাধীন মানে তদন্তের অধীনে আছে, আন্ডার ইনভেস্টিগেশন। সে চিকিৎসাধীন আছে, সে চিকিৎসাধীন আছে বা তিনি চিকিৎসাধীন আছেন। হি সিঙ্গুলার, হি ইজ আন্ডার ট্রিটমেন্ট, হি ইজ আন্ডার ট্রিটমেন্ট। এবার চলুন দেখি পজিশন ক্যাটাগরির বাক্যগুলো কিভাবে গঠন করা যায়। পজিশনের জন্য আমরা বলেছিলাম শুধুমাত্র মালিকানায় আছে বা অধিকারে আছে বোঝাতে হ্যাভ হ্যাজ ব্যবহৃত হয়, বাকি সকল আসের জন্য এম ইজ আর ব্যবহৃত হয়। তাহলে মালিকানায় আছে, এক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাভ হ্যাজ। এক্ষেত্রে প্যাটার্নটি কি হবে, প্রথমে মালিক বসবে, মালিক অর্থাৎ ওনার, জিনিসটির ওনার যিনি তাকে প্রথমে বসাতে হবে, যাকে ইংরেজিতে সাবজেক্ট বা পার্সন আমরা বলে থাকি স্পোকেন শেখার সুবিধার্থে। তাহলে প্রথমে বসবে মালিক অর্থাৎ ওনার বা পার্সন। প্যাটার্নটি হচ্ছে মালিক, তারপর হ্যাভ হ্যাজ, তারপর বসবে মালিকানাধীন জিনিস, প্রথমে মালিক, তারপর হ্যাভ হ্যাজ, তারপর মালিকানাধীন জিনিস, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি পজেসিভ থিংস। পজেসিভ থিংস হতে মালিকানাধীন জিনিস, সেই জিনিসটিকে বসাতে হবে। প্রথমে মালিক বসবে, তারপর হ্যাভ হ্যাজ, তারপর মালিকানাধীন জিনিস বসবে। মালিক যদি সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ, মালিক যদি প্লুরাল হয় তাহলে হ্যাভ। শুধুমাত্র আই এবং ইউ ছাড়া, আই এবং ইউ এর জন্য, আই এবং ইউ সিঙ্গুলার হওয়া সত্ত্বেও হ্যাভ বসবে। আই এবং ইউ সিঙ্গুলার হওয়া সত্ত্বেও হ্যাভ বসবে। আই এবং ইউ ছাড়া মালিক যদি সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ বসবে, প্লুরাল হলে হ্যাভ বসবে। এভাবে আমরা ইংলিশ সেন্টেন্স গঠন করব। দেখুন আমার একটি ল্যাপটপ আছে, এটা মালিক হলো আমি, মালিক আমি, তাহলে আমি এর ইংরেজি হচ্ছে আই। যদিও বাংলায় আমার এর ইংরেজি হচ্ছে মাই, আমাদের ইংরেজি আওয়ার, কিন্তু ইংলিশের ক্ষেত্রে এক্ষেত্রে
মাই, আওয়ার এগুলো বসবে না। এক্ষেত্রে পার্সন যেগুলো আই, উই, ইউ, ইউ, হি, শি, দে, ইট এগুলো বসবে, বা যে কোনো নাম। যেমন এখানে আই অর্থ আমার হয়ে যাবে মালিক, মালিকানাধীন জিনিসের কারণে, মালিক বোঝানোর কারণে। এটি বাংলায় এভাবে ব্যবহৃত হয়, কিন্তু ইংরেজিতে সাবজেক্ট বসবে, পার্সন বসবে সরাসরি। যেমন আই অর্থাৎ এখানে আমার হবে, উই অর্থ আমাদের হবে, ইউ অর্থ তোমার হবে, আবার ইউ অর্থ তোমাদের হবে, হি অর্থ তার হবে, শি অর্থ তার হবে, দে অর্থ তাদের হবে, ইট অর্থ ইহার হবে, রহিম অর্থ রহিমের হবে, করিম অর্থ করিমের হবে। এখানে আমি, আমরা, তুমি, তোমরা এরকম হবে না বাংলার ক্ষেত্রে, কিন্তু ইংলিশে কোনো পরিবর্তন নেই। ইংলিশে আই, উই, ইউ, ইউ, হি, শি, দে, ইট, রহিম অ্যান্ড করিম এভাবেই হবে। তাহলে প্রথমে বসবে মালিক, তারপর বসবে হ্যাভ হ্যাজ, মালিক অনুযায়ী হ্যাভ হ্যাজ, তারপর মালিকানাধীন জিনিস। চলুন তাহলে বাক্য গঠন করি। আমার একটি ল্যাপটপ আছে। আমার আছে আই, আমি মালিক, আই, আই, আইয়ের জন্য হ্যাভ বসবে, আই হ্যাভ আ ল্যাপটপ। আমার বাবার দুটি বাড়ি আছে। মালিককে আমার বাবা। মাই ফাদার সিঙ্গুলার পার্সন, সুতরাং হ্যাজ বসবে। মাই ফাদার হ্যাজ টু হাউসেস, মাই ফাদার হ্যাজ টু হাউসেস। আমার বাবার দুটি বাড়ি আছে। তার বাবার অনেক সম্পত্তি আছে। মালিককে তার বাবা, সুতরাং মালিক হলো হিজ ফাদার। হিজ ফাদার সিঙ্গুলার পার্সন, সুতরাং হিজ ফাদার হ্যাজ। অনেক সম্পত্তি, অনেক সম্পত্তির ইংরেজি হচ্ছে আ লট অফ ওয়েলথ অথবা আ লট অফ প্রপার্টিস। আবার এরকম হতে পারে আমার বাবার ঢাকায় 10টি বাড়ি আছে। আমার বাবার ঢাকায় 10টি বাড়ি আছে। মালিককে আমার বাবা, সুতরাং মাই ফাদার সিঙ্গুলার পার্সন, সুতরাং মাই ফাদার হ্যাজ 10টি বাড়ি, 10 হাউসেস বা 10 বিল্ডিংস। মাই ফাদার হ্যাজ 10 বিল্ডিংস, মাই ফাদার হ্যাজ 10 বিল্ডিংস। কোথায় আছে? ঢাকায়। এখানে বলতে পারেন যে এখানে তো একটি লোকেশন বলা হচ্ছে। দেখুন এই ক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, লোকেশনে মালিক অবস্থান করছে না, পার্সন অবস্থান করছে না, বরং পার্সনের মালিকানাধীন জিনিস অবস্থান করছে। সুতরাং পার্সন যদি অবস্থান করতো তাহলে আমরা লোকেশন ক্যাটাগরি দিয়ে সেন্টেন্স গঠন করতাম। যেহেতু এখানে মালিক, মালিকানা বোঝাচ্ছে এবং মালিকানাধীন জিনিসটির অবস্থান বোঝাচ্ছে, সুতরাং মালিকের অবস্থান বোঝাচ্ছে না। যদি কোনো কিছু নিজে অবস্থান করে সেক্ষেত্রে আমরা লোকেশন ক্যাটাগরি দিয়ে বাক্য গঠন করব। তাহলে এই তিনটি ক্যাটাগরিতে আমরা এভাবে বাক্য গঠন করতে পারি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে গঠনমূলক মতামত জানাবেন। সেই সঙ্গে এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের স্পোকেন ইংলিশ শেখার জন্য সহায়ক মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনি পেয়ে যান। নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।